বার্সেলোনা ভ্রমণের প্রথম দুটি দিন ছিল বৈচিত্র্যে ভরপুর। গথিক কোয়ার্টারের মধ্যযুগীয় স্থাপত্য থেকে শুরু করে ফুটবল ক্লাব বার্সেলোনার টান টান উত্তেজনা, বকেরিয়া মার্কেটের ব্যস্ততা আর ফ্ল্যামেঙ্কোর ছন্দময় মাদকতা এই সফরকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সবকিছুই রয়েছে আগের দুটি এপিসোডে। নাগরিক জীবনের কোলাহল আর শিল্পের রোশনাই পেরিয়ে পরের গন্তব্য প্রকৃতির এক আধ্যাত্মিক রহস্যের দিকে। বার্সেলোনা ডায়েরির তৃতীয় পর্বে শহর ছেড়ে পা বাড়াবো মেঘে ঢাকা মনসেরাত পাহাড়ের দিকে, আর দিনের শেষে ফিরে আসবো মন্টুইক পাহাড়ের শান্ত সান্নিধ্যে। প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন নিয়ে সাজানো আজকের এই পর্ব। বার্সেলোনায় দিনের শুরু মানেই সঙ্গী সেই পরিচিত মেট্রো। আজকের আইটিনারারির প্রথম ভাগে রয়েছে মনসেরাতের ডে ট্রিপ, তাই সকাল সকাল পৌঁছে যাওয়া প্লাজা কাতালুনিয়া। সেখানেই জুলিয়া ট্রাভেলসের অফিস আর আমাদের ট্যুরের মিটিং পয়েন্ট। আস্তে আস্তে ফুটছে ভোরের আলো, আর সেই সঙ্গে তৈরি আমাদের ট্যুর বাসও। যাত্রা শুরু পাহাড়ের উদ্দেশ্যে। পর্যটন কেন্দ্র হিসেবে ভীষণ জনপ্রিয় এই মনসেরাত। ভিড় এড়ানোর জন্যই নিয়েছি দিনের প্রথম ট্রিপ। বাসের ভেতরে গাইডের মাইক্রোফোনে তখন বার্সেলোনার টুকরো টুকরো ইতিহাস আর জানা অজানা সব তথ্যের ঝুলি। Now, the mountain is famous for many reasons. It's where we have the Olympic Stadium, for example, which, by the way, today our football team, Al Barça, শহর ছাড়িয়ে পাহাড়ের পথে এই ছোট ছোট ট্রিভিয়াগুলি যেন যাত্রাটাকে করে তুলছে আরো সহজ আর প্রাণবন্ত। ঘণ্টাখানেকের মধ্যেই বাস পৌঁছে দিল পাহাড়ের পাদদেশের ট্রেন স্টেশনে। এখান থেকেই শুরু হবে ক্রামালেরা নামক র্যাক রেলওয়ের যাত্রা। পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত পৌঁছতে এই ক্রামালেরা রেলের সময় লাগে মাত্র 15 মিনিট। 1892 সাল থেকে চালু হওয়া এই র্যাক রেলওয়েকে শুধু যাতায়াতের মাধ্যম বললে ভুল হবে, কারণ এর বড় বড় কাঁচের জানলাগুলো দিয়ে দেখা যায় চারপাশের চমৎকার সব দৃশ্য। তবে চূড়ায় ওঠার উপায় কিন্তু এই একটিই নয়। মেঘে ঘেরা মনসেরাতের কোলে ওঠার জন্য এই ট্রেন ছাড়াও রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং রোপওয়ে। প্রত্যেকটিরই আলাদা রোমাঞ্চ। তবে যেহেতু এটি একটি কন্ডাক্টেড ট্যুর, তাই আমাদের যাওয়ার পথটি রেলের আর ফেরার সময় বাস, এমনটাই জানিয়ে দিলেন আমাদের আজকের ট্যুর গাইড। মনসেরাত ক্যাটালান ভাষায় এর অর্থ করাত দিয়ে কাটা পাহাড়। পাহাড়ের চূড়োগুলোর অদ্ভুত খাঁচকাটা এবং করাতের দাঁতের মতো আকৃতির কারণেই এমন নামকরণ। প্রকৃতির অনন্য খেয়ালে তৈরি এই পাহাড়টিকে দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশ ছোঁয়ার নেশায় মেতেছে। পাহাড়ের মাথায় ট্রেন থামতেই এক অপার্থিব অনুভূতি। চোখের সামনে উন্মোচিত হলো মনসেরাতের সেই বিশাল আকার পাথুরে দেওয়াল। এই পাহাড়ের প্রতিটি পাথরের গঠন যেন প্রকৃতির এক অদ্ভুত খেয়ালি স্থাপত্য। প্রাকৃতিক বিস্ময় তো বটেই, মনসেরাতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। 880 খ্রিস্টাব্দে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বেনেডিক্টাইন মঠ। কথিত আছে পাহাড়ের এক গুহায় অলৌকিকভাবে পাওয়া গিয়েছিল ভার্জিন অফ মনসেরাতের মূর্তি। তখন থেকেই এটি বিশ্বের অন্যতম প্রধান তীর্থস্থান।
পাহাড়ের কোলে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মঠ বা মনাস্ট্রি কমপ্লেক্স। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উঁচুতে এই বসতিটি ক্যাটালান আত্মপরিচয়ের এক অটল স্তম্ভ। নেপোলিয়নের আক্রমণের সময় মঠটি ধ্বংস হয়ে গেলেও 1900 শতাব্দীতে ক্যাটালান রেনেসার সময় এটি পুনর্নির্মিত হয়। চারদিকের পরিবেশটা ভীষণ মায়াবী, আর তার প্রধান কারিগর বোধহয় এই মেঘেদের অবিরত লুকোচুরি। মঠ প্রাঙ্গণের ঠিক কেন্দ্রে রয়েছে বিশাল ব্যাসিলিকা। 1600 শতাব্দীতে নির্মিত এই গির্জাটি রেনেসা এবং গথিক স্থাপত্যশৈলীর এক অনন্য মিশেল। এখানকার প্রধান আকর্ষণ হল ব্ল্যাক ম্যাডোনা। 12 শতকের এই কাঠের মূর্তিটি জগৎবিখ্যাত তার কালচে রঙের জন্য। কাতালুনিয়ার পৃষ্ঠপোষক দেবী হিসেবে পূজিত এই মূর্তির হাতে থাকা গোলক স্পর্শ করার জন্য প্রতিদিন দীর্ঘ লাইনে অপেক্ষা করেন হাজার হাজার মানুষ। ধূপের সুবাস, মোমবাতির স্নিগ্ধ আলো আর প্রাচীন স্থাপত্যের গাম্ভীর্যে গির্জার ভেতর এক মন শান্ত করা আবহ। ব্যাসিলিকা থেকে বেরিয়ে আবার সেই পাহাড়ের বিশালতার মুখোমুখি। বেলা বাড়ার সাথে সাথে রোদ আর মেঘের খেলায় বারবার রূপ বদলাচ্ছে মনসেরাত। পাহাড়ের এই চূড়াগুলো নিয়ে অনেক কিংবদন্তি আছে। কেউ কেউ বলেন এগুলো দেবদূতদের কাজ, আবার অন্যেরা বলেন প্রকৃতির আদিম খেয়াল। তবে কারণ যাই হোক, এই পাহাড়ের শান্ত উপস্থিতি যে কোনো পর্যটকের মনে এক দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যেতে বাধ্য। গাইড আগেই বলে দিয়েছিলেন যে মঠ দেখা শেষ হলে পার্কিং লটের দিকে হেঁটে যেতে, যেখানে আমাদের বাস অপেক্ষা করছে। আর এই পথেই রয়েছে স্থানীয় কৃষকদের বাজার, ফার্মার্স মার্কেট। স্থানীয় কৃষকরা পসরা সাজিয়ে বসেছেন টাটকা খাদ্যপণ্য নিয়ে। রয়েছে মনসেরাতের বিখ্যাত মধু, স্থানীয় চিজ, মাতো, শুকনো ফল আর হরেক রকমের মুখরোচক খাবার। সুযোগ রয়েছে কিছু কিছু চেখে দেখারও। পর্যটকদের ভিড় আর কেনাকাটার এই ব্যস্ততা পাহাড়ের নিস্তব্ধতার মাঝে যোগ করেছে এক চিলতে প্রাণবন্ত স্পন্দন। মেঘ আর মনসেরাতের প্রেক্ষাপটে এই পার্কিং লটটাও যেন দেখাচ্ছে ভীষণ মায়াবী। মনসেরাতকে বিদায় জানিয়ে বাস এবারে রওনা হলো শহর বার্সেলোনার দিকে। আধ্যাত্মিকতা আর প্রকৃতির এই মেলবন্ধনে মনে এক অন্যরকম প্রশান্তি নিয়ে ফিরে চলা। বাসের জানলা দিয়ে পেছনে সরে যাচ্ছে মনসেরাতের দৃশ্য। বার্সেলোনা শহরে ফিরতেই সেই পরিচিত ব্যস্ততা। দিনের আলো ফুরিয়ে আসার সময় আর বেশি বাকি নেই, তাই চটপট পরবর্তী গন্তব্য মন্টুইক। গথিক কোয়ার্টারের কাছেই শহরের বুকে জেগে থাকা এক পাহাড়ের চূড়া। ভূপর্যটকের বার্সেলোনা সফরের দ্বিতীয় পর্বটি দেখে থাকলে খেয়াল করবেন যে এই মন্টুইক ফিউনিকুলার চেপেই স্টেডিয়ামে গিয়েছিলাম
ফুটবল ক্লাব বার্সেলোনার খেলা দেখতে। আর আজকের উদ্দেশ্য রোপওয়ে বা টেলিফেরিক করে পাহাড়ের একেবারে ওপরে প্রাচীন ক্যাসেলটি দেখে নেওয়া। সময়টা বেশ হিসেবেই, কারণ রোপওয়ের শেষ ট্রিপ সন্ধে 6:45। দিনের শেষ সময় ভিড় নেই বললেই চলে, আর তার উপর সূর্যাস্তের এই গোল্ডেন আওয়ার, সব মিলিয়ে মন্টুইক দেখার এটাই বোধহয় সেরা সময়। মন্টুইক নামটির আক্ষরিক অর্থ ইহুদি পাহাড়। ধারণা করা হয় মধ্যযুগে এখানে একটি ইহুদি কবরস্থান ছিল। আজ এটি বার্সেলোনার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। অনেকটা শেষ ট্রেন ধরার তৎপরতায় টিকিট কেটে উঠে পড়া। থ্যাংক ইউ। নিচে ভেজা পিচের রাস্তা আর ঝিরঝিরে বৃষ্টির মাঝেই পশ্চিম আকাশে উন্মোচিত হচ্ছে রক্তিম সূর্যাস্তের দিগন্ত। গোধূলির এই মায়াবী আলোয় মন্টুইকের যাত্রাপথটা সত্যিই অনন্য। পাহাড়ের একেবারে চূড়ায় দাঁড়িয়ে 1640 সালে নির্মিত এই মন্টুইক ক্যাসল। দুর্গটি বার্সেলোনার ইতিহাসের অনেক ঝোড়ো ও উত্তাল সময়ের সাক্ষী। দুর্গের ছাদ থেকে একদিকে দেখা যায় শহরের আধুনিক রূপ, আর অন্যদিকে ভূমধ্য সাগরের ব্যস্ত বন্দর। লা সাগ্রাদা ফ্যামিলিয়ার গগনচুম্বী চূড়া থেকে শুরু করে পোর্ট ভেলের বিস্তীর্ণ এলাকা, সব মিলিয়ে 360 ডিগ্রি ভিউতে এখান থেকে দেখা যায় শহরের এক জীবন্ত ম্যাপ। কোলাহল থেকে দূরে এই উচ্চতায় বার্সেলোনার পিকচার পোস্টকার্ড। সূর্যদেব বিদায় নিয়েছেন, তাই রোপওয়ে বা টেলিফেরিক সার্ভিসও এখন বন্ধ। পাহাড় থেকে সমতলে নামার জন্য এবারে ভরসা বাস, পৌঁছে দেবে সেই ফিউনিকুলার স্টেশনে। রাত নামছে বার্সেলোনার বুকে। আজকে সফরের শেষ গন্তব্য গথিক কোয়ার্টারের এক সরু গলি, যেখানে মানুষের সৃজনশীলতা প্রাণ পেয়েছে ইট পাথরের দেওয়ালে। গথিক কোয়ার্টারের এই অংশটি বেশ বোহেমিয়ান। গলির দেওয়াল জুড়ে নজর কাড়া সব স্ট্রিট আর্ট আর গ্রাফিতি। রাতের আলো আঁধারিতে এই গলিগুলো এক অন্যরকম রহস্যময় রূপ নেয়। এই বোহেমিয়ান মেজাজের সাথে সামঞ্জস্য রাখতে আজকের রাতটি শেষ করা যাক সঙ্গীতের মূর্ছনায়। এসে পৌঁছেছি হার্লেম জ্যাজ ক্লাব, যা বার্সেলোনার প্রাচীনতম এবং অন্যতম সেরা জ্যাজ ভেন্যু। আজকের বিশেষ আকর্ষণ জিগানস্কায়া জিপসি ব্যান্ড। তারা পরিবেশন করেন বালকান আর জিপসি মিউজিকের সুর। গিটার আর অ্যাকর্ডিয়নের যুগলবন্দি ছড়িয়ে দিচ্ছে এক অন্যরকম মাদকতা। বার্সেলোনার রাত মানেই শুধু ঘুম নয়, বরং সুরের ছন্দে মেতে ওঠা। আজকের দিনটা পাহাড়ের নিস্তব্ধতায় শুরু হয়ে শেষ হলো এই সুরের ঝঙ্কারে।
বার্সেলোনা ডায়েরির পরের এবং শেষ পর্বে আমরা দেখব জাদুকরি গাউদির অমর সব সৃষ্টি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভূপর্যটক।